কিছু কিছু ওয়েবসাইটে এমন ধরনের বিভ্রান্তকর তথ্য ছাড়িয়ে দিচ্ছে যে মধুতে পিঁপড়ে ধরে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলেই ভালো আছেন। যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের মৌমাছির খামারে আছি। আমাদের মৌমাছির খামার এই মুহূর্তে আমাদের বাড়িতে আছে। আমাদের যাদের মোটামুটি 50-র উপরে বয়স, অর্থাৎ 45 থেকে যত দূর পর্যন্ত আমাদের দেশের লোকজন বেঁচে থাকেন, তাদের অধিকাংশ লোকের একটা প্রবলেমে ফেস করেন, সেটা হলো মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, হাতে ব্যথা। বিশেষ করে আবার কেউ কেউ বলে যে বাতে ব্যথা। আসলে আমি জানা নাই যে এটা আসলে বাতে ব্যথা কিনা। তবে সাধারণত যেটা হয়ে থাকে এই বয়সটাতে, বিশেষ করে যাদের ক্যালসিয়ামের অভাব হয়, যার কারণে মাজায় ব্যথা, পিঠে ব্যথা এইগুলো হয়ে থাকে। এই কারণে অনেকে হয়তো ক্যালসিয়াম ওষুধ খেয়ে থাকেন। যাদের ডায়াবেটিক্স নাই তাদের এই ক্ষেত্রে আপনাদের বাসা বাড়িতে মধু থাকে আজ থেকে শুরু করে দেন। মধু এবং একটু আদা একসাথে এইভাবে চিবিয়ে প্রতিদিন সকালে খান। আশা করা যায় যে আপনার শারীরিক যে ক্যালসিয়ামের ঘাটতি আছে সে ঘাটতি থেকে আপনি মুক্তি পাবেন। আর প্রায় শোনা যায় যে আমাদের দেশের অধিকাংশ লোকই গ্যাসে বা গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হয়ে থাকেন। এই বিষয়টা নিয়ে এর আগেও আমি একটা ভিডিও করেছি, সেটাতেও বলছি, এখনও বলতেছি। যাদের গ্যাসের প্রবলেম আছে, যাদের বাসা বাড়িতে মধু আছে, আপনার চায়ের কাপের 1 কাপ চা কাপের হালকা উষ্ণ গরম পানিতে 1 চামচ মধু দিয়ে এইভাবে দিনে কয়েকবার খেতে থাকবেন। আশা করা যায় যে আপনার গ্যাসের প্রবলেমটা সেরে যাবে। অনেকে আছেন যে রাত্রে ঠিকমতো ঘুম হয় না, তাদেরকে বলবো যে আপনারা রাত্রে ঘুমের আগে 1 গ্লাস দুধ, উষ্ণ গরম দুধের ভিতরে 1 চামচ মধু দিয়ে এইভাবে মধুটা গুলিয়ে খাবেন। আশা করা যায় যে আপনার ঘুমটা এসে যাবে। অনেকে আছে যে শরীরে মেদ, চর্বি অতিরিক্ত পরিমাণে, অনেক কিছুই, অনেক ওষুধপত্র খেয়ে থাকেন, তাদের আসলে কোনো ধরনের কার্যকারিতা হচ্ছে না। তাদেরকে আমি বলবো যে আপনারা নিয়মিত এক্সারসাইজ করেন এবং পাশাপাশি প্রতিদিন সকালে উষ্ণ গরম পানি ভিতরে 1 গ্লাস উষ্ণ গরম পানির ভিতরে 1 চামচ মধু এবং একটু লেবু দিয়ে এইভাবে খেতে থাকেন। আশা করা যায় যে আপনার শরীরের যে চর্বি আছে চর্বি কেটে যাবে। তারপরে আপনার অনেকে আছে যে পেটে সমস্যা হয়, পেটের সমস্যা হলে অনেকবার বাথরুম করা লাগে। সেই ক্ষেত্রে আপনি বাড়িতে স্যালাইন যেভাবে বানান সেম একইভাবে বানাবেন, সেইখানে চিনি অথবা গুড়ের পরিবর্তে মধু ইউজ করবেন। আশা করা যায় যে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে তো অনেক সমস্যা। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি মধু খাও। এরপরে মধু খাওয়ার পরে সে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেটের অবস্থা আরো খারাপ। তিনি বললেন যে আবারও খাও। তখন আরো বেশি খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো আরো খারাপ অবস্থা হয়ে গেছে। তৃতীয়বার আবার যখন আসলো তখন বললো যে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি মোটামুটি সুস্থ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার পেটের ভিতরে যে পীড়া ছিল পুরোটাই বের হয়ে গেছে। আশা করি যে মধুর ব্যাপারটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আর আমাদের ভিতরে একটা ধারণা কাজ করে যে আসলে চাষের খামারের মধু হয়তো পিওর কিনা। আসলে এটা আমাদের ভিতরে একটা কনফিউশন আছে। অনেকের ধারণা যে মধু জমে না। আমি নিজে ইন্টারনেটে অনেক জায়গায় সার্চ করে দেখছি, আমাদের দেশ না বাইরের দেশে বিভিন্ন ভালো ভালো মার্কেট প্লেসগুলোতে আপনার
জমানো মধুই বিক্রি হয়, সেই মধুটা বিদেশিরা কিনতেছে কোনো কোশ্চেন না করে। অথচ আমাদের দেশের ভিতরে মানে কিছু কিছু ওয়েবসাইটে এমন ধরনের বিভ্রান্তকর তথ্য ছাড়িয়ে দিচ্ছে যে মধুতে পিঁপড়ে ধরে না। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, সেটা গাছের মধুই হোক আর চাষের মধুই হোক, আপনার পিঁপড়ে ধরবেই, এতে কোনো সন্দেহ না। আর যে ব্যক্তি বলবে যে পিঁপড়ে ধরবে না, সে আসলে আপনার সাথে ধোঁকাবাজি বা মিথ্যা কথা বলতেছে। মধু, মৌমাছি, চাষের মধু, গাছের মধু এই সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা যখন তখন যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন। আর দিন যতই যাচ্ছে ততই বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ ভ্রমণ পিপাসু হয়ে যাচ্ছে। প্রতি বছরই দেখা যায় যে কেউ না কেউ কোথাও না অন্তত নির্দিষ্ট একটা জায়গা হলেও আমরা পরিবার পরিজন অথবা নিজে হলেও ঘুরতে যেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমাদের খামারে এসে দেখে যান যে আমরা আসলে কিভাবে জীবনযাপন করি, কিভাবে মৌমাছি লালন পালন করি। আর বিশেষ করে যারা আসবেন, আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন। তবে আপনাদেরকে একটা আহ্বান করব যে আপনারা অবশ্যই সিজন, অর্থাৎ আমাদের যখন সরিষার সিজন থাকে, কালোজিরা, তারপরে লিচুর সিজন বা সুন্দরবন, এই সিজনগুলোতে আমরা যে অঞ্চলে থাকি ওই টাইমে আসবেন। তবে আসার আগে আর একটা জিনিস ফোন দিয়ে আসবেন যে আমরা আসলে কবে মধু সংগ্রহ করি। আসলে মধু সংগ্রহ যদি না দেখতে পারেন, আসলে মেন জিনিসটাই থেকে আপনি ভুলে থাকবেন বা মেন জিনিসটা আপনি পেলেন না। এই জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই ফোন দিয়ে আমাদের মৌমাছির খামার পরিদর্শন করুন, মৌমাছির সম্পর্কে জানুন, মধু সম্পর্কে জানুন, স্টাডি করুন। বাইরের দেশের যত আর্টিকেল আছে, ইভেন উইকিপিডিয়া, গতকালকে রাতে আমি উইকিপিডিয়াতে দেখলাম যে এই যে আমরা যে মৌমাছির চাষ করি, এটা আসলে আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড আপনার সর্বপ্রথম শুরু হয় মিশর থেকে। আর মিশরে যখন ফারাও বা যারা দেশ পরিচালনা করতেন, হাজার হাজার বছর আগের থেকেই এই মৌমাছির চাষ হয়ে থাকে। আর আমাদের ভিতরে একটা ধারণা, আমি সেদিনকে দেখলাম যে বাইরের থেকে মধু সংগ্রহ করে আনা হয়, সেই মধুটা আসলে অনেক, মানে এমনও দেখলাম যে এক পোয়া মধুর দাম আপনার 800 টাকা, 1000-1200 টাকা। তা আসলে ওই মধুরটার দাম কি এত হওয়া উচিত? হ্যাঁ, হতেই পারে, কারণ ওটা বাইরের থেকে আনতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, অনেক ধরনের খরচ খরচা আছে, অনেক ব্যাপার আছে। কিন্তু মূল বিষয়টা হলো এই যে আমি অনেকগুলা বিদেশি মৌমাছির খামারের যে গ্রুপগুলো আছে বা বাইরের লোকজনের সাথে অ্যাড আছি, তুরস্ক, তারপরে দক্ষিণ আফ্রিকা বা আরো অন্যান্য দেশে এই মৌমাছির চাষ হয়। আর আপনি বাইরের দেশের যে মধুটা কিনতেছেন, এটা আসলে গাছের মধু নয়, এটা আপনার সম্পূর্ণ চাষের মধু। আর সব থেকে ভালো হয় যে আপনি নিজেদের দেশ থেকেই মধু, সেটা আপনি গাছের মধুই হোক বা কোনো খামারির কাছ থেকে মধু কেনেন, সেটাই হলো বেটার হবে। আপনি বিদেশি মধু কিনতেছেন আর আমাদের দেশের খামারি বা লোকজনের আসলে মধুর দাম ওইভাবে পাচ্ছে না, আপনারা যারা বিদেশ থেকে মধু আনতেছেন। যদিও আমার এই ভিডিওটার কারণে হয়তো কিছু সংখ্যক লোক বিদেশি মধু কেনা বন্ধ করে দেবেন, কিন্তু আসলে আমি তাদের ব্যবসায়িকভাবে ক্ষতি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমাদের দেশে যতগুলো খামারি আছে, আমার যতটুকু আইডিয়া আছে, তাতে 1000, 1500 বা তার থেকে আরো বেশি খামারি আছে যারা এই মৌমাছির মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এখন আপনারা যদি বাইরের মধু কেনেন, সেই ক্ষেত্রে তো আসলে আমাদের উপর একটু প্রভাব পড়ে। আর আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে আমাদের যে পরিমাণে মধু উৎপাদন হয়, এই মধুটা যেন বাইরের দেশে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হয়। আর না হলে আসলে আমরা তো অনেক খামারি আছি যে ঠিকমতো দাম পাই না। আসলে এটা হলো বাস্তবতা যে ধান যে উৎপাদন করে সে ধানের মূল্য পায় না, অথচ আমরা যারা এখন চাউল কিনে খাচ্ছি ঢাকা শহরে হোক বা অন্যান্য মফস্বল শহরে হোক, আসলে 40 টাকা 50 টাকার নিচে
কোনো চাল পাওয়া যায় না। আর 40 টাকা 50 টাকা যে চাউল পাওয়া যায় সেটা দিয়ে আসলে ভাত রান্না করলে হয়তো বেশি সময় থাকে না। এই আমি জানি না আমার এই ভিডিওটা সরকারের সেই মহল পর্যন্ত যাবে। আমাদের এই মধুটা বাইরে যদি এক্সপোর্ট করতে পারি, যেরকম গার্মেন্টস শিল্প একটা সময় কিন্তু এইটা আজকে যে পর্যায়ে আছে সে পর্যায়ে একসময় ছিল না। এই এক্সপোর্ট করার অনেক ধরনের ঝই ঝামেলা অনেক কিছু ছিল। তো বেসরকারি উদ্যোক্তারা ছিলেন বা বাইরের দেশের বায়ারদের সেই ধরনের চিন্তা চেতনা ছিল বলে আজকে গার্মেন্টস শিল্প থেকে 70% রেভিনিউ আসতেছে। তো মধুটাও ওইভাবে শিল্প পর্যায়ে যদি নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের আগায় আসতে হবে। আর অবশ্যই খামারিদেরকেও মানে একটা ভালো একটা মূল্য দিয়ে মধু সংগ্রহ করতে হবে। যারা বড় বড় কোম্পানি আছেন তারা আসলে যে সত্য কথা আমি যতটুকু জানি, তারা খামার থেকে মধু কিনে নিয়ে যান, কিন্তু আমরা খুচরো যেইভাবে একজন গ্রাহকের কাছে বিক্রি করি সেই দরে আসলে তাদের কাছে বিক্রি করতে পারি না। এটা আসলে আমাদের একটা ব্যর্থতাই বলেই মনে করি। তো আজ এ পর্যন্তই, অনেকগুলো কথা বলে ফেললাম, আশা করি যে এই কথাগুলো আপনাদের জীবনে কাজে লাগবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।